দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অস্থিরতার স্রোত বইছে। নেপালে তরুণদের বিক্ষোভ যখন রাজপথ প্রকম্পিত করে সরকার পতন ঘটিয়েছে, তার রেশ কাটার আগেই প্রতিবেশী ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন আন্দোলন। দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সঙ্গে আছি আমি শায়লা, আমাদের সঙ্গে আছেন সৌমিক বাগচি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি চলছে ডোমিনো ইফেক্ট? নেপালের পর এবার ভারতে ফুসে উঠেছে আন্দোলন। কি চলছে সৌমিক, আপনি যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ শায়লা, একই সাথে ধন্যবাদ নতুন সময়ের পাঠকদের এবং দর্শকদেরকেও। দর্শক, আমরা যেটা জানতে পেরেছি এই মুহূর্তে আসলে টিআরই নিয়ে আন্দোলনটা খুব বেশি ফুসে উঠছে। এবং আপনি কি একটু আমাদের বলবেন যে টিআরই বিষয়টা কি? টিআরই বলতে এখানে বোঝানো হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা টিচারদের নিয়োগ পরীক্ষা, যেটা আসলে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি বা শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই পরীক্ষাটা চালু করেছে। এবং এখানে 4টা ধাপ রয়েছে। এর মধ্যে 1, 2 এই দুটো হলো প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিকের জন্য, এবং এখন বর্তমানে যে আন্দোলনটা চলছে টিআরই 3 এবং টিআরই 4 এই দুটো ধাপ নিয়ে, এটা উচ্চ মাধ্যমিকের জন্য, এবং টিআরই 4টা রিসেন্টলি গঠন করা হয়েছে বিশেষ স্তরের শিক্ষার জন্য। তো এখানে আসলে মূলত যে ঘটনাটা ঘটেছে, যে সরকার দুইটা ক্ষেত্রেই নিয়োগের জন্য যে পরিমাণ পদ সংখ্যার কথা বলেছিল, দুইটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এই পদের সংখ্যা তারা পরবর্তীতে খুবই কমিয়ে এনেছে। যেমন টিআরই 3-তে 87,000-এর উপরে পদ থাকার কথা ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু নিয়োগপত্র পেয়েছেন মাত্র 51,000 জন, যেটা নিয়ে গত আগস্ট মাস থেকেই বিহারের জনগণের মধ্যে, বিশেষত চাকরি প্রার্থী যে যুবক শ্রেণী রয়েছেন, তাদের মধ্যে একটা বিক্ষোভ দানা বাঁধে। এবং সেটার একদম পরিপূর্ণ প্রকাশটা হয় যখন টিআরই 4, যেটা সব থেকে স্পেশাল, 1,20,000 একটা বিশাল সংখ্যায় কিন্তু নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন সরকার যেটা ঘোষণা করছেন, মাত্র 26,000-এর বেশি কিছু পোস্টে তারা এখন নিয়োগটা দিতে চাচ্ছেন। আচ্ছা, এই যে পার্থক্যটা, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? এখানে আসলে আমরা সরাসরি আন্দোলনকারীদের কথাই যদি বলি, তাদের বক্তব্য মতে যে ডোমিসাইল নীতি নামে একটা নীতি, এই নীতিটা নিয়ে ভারত জুড়েই আসলে একটু বিতর্ক চলছে, এবং সেই নীতিটার কারণেই আসলে এই পদ সংখ্যাটা কমে আসছে বলে সরকারের দাবি। ডোমিসাইল নীতিটা সম্পর্কে কি একটু বলবেন আমাদের? অবশ্যই। ডোমিসাইল নীতি আপনি এর মধ্যে খেয়াল করবেন, জম্মু কাশ্মীর, লাদাখ এরকম জায়গাগুলোতে ইতিমধ্যে এটা আসলে ব্যবহার করা হয়েছে, এবং বিহারেও বর্তমানে তারা এই আইনটা প্রয়োগ করতে চাচ্ছেন। এটা মূলত স্থানীয়দের অধিকার সংরক্ষণের জন্য সরকার যেটা দাবি করছে, যে স্থানীয়রা যেন তাদের স্থানীয় ক্ষেত্রেই নিয়োগটা পায়, তাদের অধিকারটা যেন সংরক্ষিত হয়। আমাদের দেশের কোটা সুবিধার মতোই একটা সুবিধা বলা যায় এটাকে। এটার জন্য কিছু নীতিমালা রয়েছে, যেমন যদি কেউ একজন একটা রাজ্যে 15 বছর বা তার অধিক কাল বসবাস করেন, সেক্ষেত্রে তাকে স্থানীয় বাসিন্দা হিসেবে গণ্য করা হবে। আবার এই সুবিধাগুলো স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি কেউ শিক্ষা গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আর কি তাদের ওই এলাকায় চাকরি প্রার্থীদের জন্য একটা সুবিধা হিসেবে এটা দেখা হচ্ছে। যদিও সরকার দাবি করছে যে স্থানীয়দের সুবিধার জন্যই এই নীতিটা আসলে তারা করেছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই কারণে পদ সংখ্যা কমে যাওয়ায় আসলে স্থানীয় লোকজনই তো আসলে বঞ্চিত হচ্ছে। তো এই কারণেই আসলে মনে করছি, এবং বিক্ষোভকারীদের যে বক্তব্য, এটা নিয়েই তারা আসলে বেশি বিক্ষুব্ধ। এবং একই সাথে এইটার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে চাকরির জায়গায় যে অসততা, যে অস্বচ্ছতা গুলো আস্তে আস্তে সবগুলোই তারা লোকেট করছেন, তারা সবগুলোর দিকে আঙ্গুল তুলছেন, এবং বিক্ষোভটা আস্তে আস্তে দানা বাঁধছে এবং বড় হচ্ছে। এবং একই সাথে যদি আপনি খেয়াল করেন যে আগস্ট মাস থেকেই এটা নিয়ে যে আন্দোলনটা আস্তে আস্তে হচ্ছে, বিক্ষোভকারীরা বারবার সরকারকে এই জিনিসটাকে সংস্কার করার জন্য, আমাদের দেশের মতোই বলতে গেলে যদি আমি তুলনা করি, একইভাবে তারাও চাচ্ছেন যে সংস্কারটা আসুক, যে পুরনো নীতিতে সরকার এতদিন ধরে আঁকড়ে ধরে আছে সে জায়গায় যেন পরিবর্তন হয়। এটাই আসলে সাধারণ মানুষের দাবি এবং চাকরি প্রার্থীদের দাবি। হ্যাঁ, যেমন আমাদের যে আগস্টের আন্দোলনটা হয়েছিল, সেটাও মূলত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, যেটা তরুণদের একটা চাকরির বিশাল বড় বাজার। তো একইভাবে ভারতেও আমরা আসলে মোটামুটি একই জিনিসই দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুই দেশের তুলনা করলে আমরা বলতে পারি যে একই জিনিসই আসলে ঘটছে। আসলে জনসংখ্যা তো প্রতিনিয়তই বাড়ছে, কিন্তু আমরা এখনো যদি 200 বছর আগের আইন নিয়ে আঁকড়ে ধরে পড়ে থাকি, তাহলে তো আসলে মানে দুইটা জিনিস আসলে একই সাথে সমানতালে চলা কঠিন। তো যে কারণে আসলে নতুন প্রজন্ম নতুন চাহিদার সাথে জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো, তারা আসলে সেই
পুরনো সনাতনী ধ্যান ধারণাতেই যেহেতু আছে, একটা সংঘর্ষ স্বাভাবিকভাবেই হতে পারে এখানে। তো এই আন্দোলনটার বর্তমানে কি পরিস্থিতি? বর্তমানে যদি আমি বিগত 3-4 দিনের পরিস্থিতি দেখি, বিশেষত 9 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 9 তারিখ থেকেই আসলে বিহারের বিভিন্ন জায়গাতেই আন্দোলনকারীরা একত্রে সংঘবদ্ধ হচ্ছে। তারা হাতে হাত করা পরে বিভিন্ন প্রতীকী ভাবে তারা আর কি তাদের যে হাত পা বাঁধা সেই জিনিসটাকে তারা ফুটিয়ে তুলছেন এবং তারা সিএম এর বাসভবনের দিকে অগ্রসর হতে চাচ্ছিলেন। গত 9 তারিখে প্রথম পুলিশের বাধার মুখে তারা পড়েন এবং সেখানে পুলিশ অল্প করে লাঠিচার্জ করে, যেটা তাদের দাবি। আসলে লাঠিচার্জ করতে গেলে তো কেউ হয়তো রেগুলেটর নিয়ে যায় না, আমরা স্বভাবতই জানি। এবং তারপরে 10 তারিখে জল কামানো ব্যবহার করা হয়েছে গত 10 সেপ্টেম্বরে, এবং তারপর থেকে কিন্তু আন্দোলনকারীরা একটা আলটিমেটাম দিয়েছেন যে 15 সেপ্টেম্বরের মধ্যে যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয় এবং পদ সংখ্যা যদি না বাড়ায়, তবে তারা কিন্তু গণ অনশন এবং আরো কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। আচ্ছা, এই ব্যাপারে আসলে এখনো পর্যন্ত সরকার কি পদক্ষেপ নিয়েছে? সরকার আসলে তেমন কোনো পদক্ষেপ এখনো নেয়নি। শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর যেটা বলেছেন যে টিআরই 4 যেটা নিয়ে এখন আসলে কথা হচ্ছে, এই পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যে হবে এবং জানুয়ারিতে তারা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। এবং মানে রাজ্য যে সরকার, তারা জানিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া আইনগত যে কাঠামো অনুযায়ী সেভাবেই হচ্ছে, স্বচ্ছভাবেই হচ্ছে। এখানে আসলে তারা এখনো একটা নির্বাক ভূমিকাই পালন করছে। আমরা যেটা মনে করছি যে তারা তাদের গতিতেই আসলে আগাতে চাচ্ছেন। তো দেখা যাক সামনে কি হয়, সরকার নমনীয় হয় কিনা বা আন্দোলনকারীরা কোনো সমঝোতায় আসতে পারেন কিনা, সেটা আসলে সময় বলে দেবে। আর একটা ছোট্ট প্রশ্ন আছে, এই যে আন্দোলনটা, আপনি কি মনে করেন যে বাংলাদেশের আন্দোলন, নেপালের আন্দোলন, এর সাথে এই আন্দোলনটার কোনো সংযোগ আছে? যেটা আপনি আসলে প্রথমেই বলছিলেন যে ডোমিনো ইফেক্টের কথা, যে মানে একটা ডোমিনো যখন আপনি টোকা দিবেন তারপর কিন্তু একটার পর একটা পড়তেই থাকবে। আর আসলে নতুন প্রজন্মের যে ব্যাপারটা, সেভাবেও যদি আপনি দেখেন, সম্পর্ক তো থাকেই। আসলে আমরা তো সবাই প্রতিবেশী দেশ। এক জায়গায় যখন একটা নতুন সংস্কার আসছে বা নতুন একটা জিনিস আসছে, সবাই তো চাইবে যে বেটার লিভিং এর জন্য, ভালো থাকার জন্য চেষ্টা তো থাকবেই। তো সেই হিসেবে দেখতে গেলে হয়তো কোন একটা সম্পর্ক আছে। সৌমিক বাগচি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দৈনিক নতুন সময়ের সাথেই থাকবেন প্রতিদিন এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।